हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माय यूट्यूब चैनल जेन स्टाडिज फर गवर्नमेंट जॉब्स। तो आज के আমরা डिसकास करब मक टेस्ट नम्बर 40 এবং আজকে আমাদের টপিক হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন তার সাথে ইন্ডিয়ান ইকোনমিক্স। ঠিক আছে, কারণ তোমরা যে এক্সাম রিসেন্টলি যেসব এক্সাম আছে বিশেষ করে আইসিডিএস সুপারভাইজার আছে আর কয়েকদিন পরেই, এবং তারপরে ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলেনিয়াস ডাব্লিউবিসিএস ক্লার্কশিপ, এর মধ্যে বেশিরভাগ কোশ্চেন গ্র্যাজুয়েশন লেভেলের এক্সাম। তো গ্র্যাজুয়েশন লেভেলের ওয়েস্ট বেঙ্গল পিএসসি যে এক্সামগুলো নেয় তারা ইন্ডিয়ান কনস্টিটিউশনের সিলেবাসের মধ্যে ইন্ডিয়ান ইকোনমিক্সের সিলেবাসও একটু দিয়ে দেয়, আর ডাব্লিউবিসি তো সেপারেটভাবেই থাকে ইন্ডিয়ান ইকোনমিক্স। ঠিক আছে, তো আজকে সব মিক্স করে এবং কোশ্চেনটা বানিয়েছি ইজি টু মডারেট। কিছু প্রশ্ন খুব ইজি পেয়ে যাবে, কিছু প্রশ্ন একটু মডারেট বা নতুন লাগবে, এর সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আছে বিভিন্ন এক্সামের লাস্ট 3-4 বছরে। তো সব মিলিয়ে আজকে সেটটা তৈরি করবো। তো যারা যারা অনলাইন চলে এসছো আশা করি আমার সাউন্ডটা শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে দাও, তাহলে একটু সুবিধা হয়ে যায়। এবং যারা চ্যানেলটা নতুন দেখছো, এই ভিডিওগুলো নতুন দেখছো, তোমাদের বলে রাখি প্রতিদিন রাত 8টায় আমাদের অনলাইন মক টেস্ট হয়। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং রাত 8টার সময় অনলাইন চলে আসবে, দেখবে মক টেস্ট শুরু হয়ে গেছে। তো আশা করি শুনতে পাচ্ছ, এই তো কমেন্ট করে দিয়েছো। এবার আমরা স্টার্ট করছি। ফার্স্ট প্রশ্নের অ্যান্সার দেওয়া স্টার্ট করে দাও। সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগে ক্ষমতা দেওয়া হয়েছে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো যেগুলো পারবে না সেগুলো মুখস্থ করে নেবে এবং কিন্তু আগে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। ঠিক অ্যান্সার দেখ, ভুল অ্যান্সার দাও, কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। তো ফার্স্ট প্রশ্ন, সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগে ক্ষমতা দেওয়া হয়েছে? তো এটি দেওয়া হয়েছে আর্টিকেল 154। ঠিক আছে, অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন চলে আসি। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গল পিএসসি প্রিভিয়াস ইয়ার এক্সামে এসছে। ভারতীয় সংবিধানের সংশোধনীগুলির মধ্যে কোন সংশোধন লোকসভা এবং রাজ্য বিধানসভায় এসসি এবং এসটিদের জন্য সংরক্ষণ সম্পর্কিত এবং ভারতীয় মনে হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান যাদের বলা হয় তাদের প্রতিনিধি লোকসভা এবং রাজ্য বিধানসভায় থাকার ব্যাপারে সম্পর্কিত? তো এই কোন অ্যামেন্ডমেন্ট বা কোন সংশোধনীতে এই যে এসসি এসটিদের জন্য সংরক্ষণ এবং অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য তারা যে লোকসভাতেও মেম্বার থাকবে, তাদের রাজ্যসভাতেও মেম্বার থাকবে, সেটা কোন সংশোধনীর মাধ্যমে হয়েছিল? তো এটা মোস্ট ইম্পর্টেন্ট। তো এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি, 79তম সংবিধান সংশোধন। এবং এটাকে অনেক সময় বলা হয় দ্য কনস্টিটিউশনাল অ্যাক্ট 1999, 1999, কনস্টিটিউশনাল অ্যাক্ট 1999। তোমরা জাস্ট এই অ্যান্সারটা মনে রাখবে। নেক্সট খুব ইজি একটা প্রশ্ন, ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কত প্রকার বা কত স্তরে? এটা তোমাদের পড়িয়েছি আগে, তো কমেন্ট করো। একদম ঠিক। তো ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা হচ্ছে 3 স্তরীয়। অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন তোমাদের আগে পড়িয়েছি, প্রিভিয়াস ইয়ার এক্সামও এসছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কমেন্ট করো। ভারতীয় সংবিধানে আর্টিকেল 280 বা ধারা 280তে কার সম্বন্ধে বলা আছে? তো অপশনগুলো দেখো এবং তাড়াতাড়ি অ্যান্সার করো। খুব ইজি একটা প্রশ্ন, এটা তোমাদের আগে পড়িয়েছি। তো যারা রেগুলার ক্লাস করো তারা অবশ্যই কিন্তু অ্যান্সার দিতে পারছো। তো এটা অ্যান্সার হচ্ছে অপশন ডি, অর্থ কমিশন, ফিনান্স কমিশনের কথা বলা হয়েছে আর্টিকেল 280তে। ঠিক আছে, চলে আসি। নিম্নলিখিত কোন সংবিধান অধিকারের ক্ষমা করার ক্ষমতা আছে? বলছে এখানে কি বলেছে প্রশ্নটা একবার বুঝে নাও। নিম্নলিখিত কোন সাংবিধানিক অধিকারের ক্ষমা করার অধিকার আছে? এই যে অপশনগুলো দেখতে হচ্ছে, এদের মধ্যে কার কার তাহলে ক্ষমা করার অধিকার রয়েছে? তোমরা কাউকে একটা সাজা দেওয়া হয়েছে, তো কে তার সাজাটা কমিয়ে দিতে পারে বা তাকে মাফ করে দিতে পারে তার সাজাটা? ঠিক আছে, তো সেই ক্ষমতাটা কার কার আছে? তো এটা মনে রাখবে, এটা ডাব্লিউবিসিএস 2019-এর প্রশ্ন, রিসেন্টলি যেটা ডাব্লিউবিসিএস হয়েছিল প্রিলিমস পরীক্ষার। তো এটির অ্যান্সার হচ্ছে অপশন বি, রাষ্ট্রপতি এবং কোনো রাজ্যের রাজ্যপাল। এনাদের দুজনের হাতে এই ক্ষমতা থাকে যে এরা যে কাউকে তার সাজা কম করে দিতে পারে বা তাকে মাফ করে দিতে পারে। তো অপশন বি হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার। ঠিক আছে, তো 6 নম্বর প্রশ্নে চলে আসি। ভারতের রাষ্ট্রপতির ক্ষেত্রে অভিযোগ আনা যায়। তো এই রাষ্ট্রপতির ক্ষেত্রে অভিযোগ আনা যায় মনে হচ্ছে ইমপিচমেন্ট পদ্ধতি, যেটাকে বলা হয় অপসারণ পদ্ধতি। তো সেটা কোথায় হয়? ঠিক আছে, তো সেটা আর্টিকেল 61-এর কথাই বলা আছে। ঠিক আছে, রাষ্ট্রপতি অপসারণের কথা ধারা বা আর্টিকেল 61-এ বলা আছে, কিন্তু এটা কোথায় হয়? তো সেটা একটু কমেন্ট করে জানাও। তো 6 নম্বর প্রশ্ন, এটি অ্যান্সার হচ্ছে পার্লামেন্টের উভয় কক্ষের যে কোনোটিতে। ঠিক আছে, পার্লামেন্টের উভয় কক্ষ মনে হচ্ছে লোকসভা বা রাজ্যসভা, যে কোনো একটিতে এটা আনা যেতে পারে। তো অপশন এ হচ্ছে এখানে এটার অ্যান্সার। নেক্সট, কোন রাজ্যে ডিস্ট্রিক্ট জাজ যুক্ত হন? কোন রাজ্যে ডিস্ট্রিক্ট জাজ যুক্ত হন মানে ডিস্ট্রিক্ট জাজ তাকে অ্যাপয়েন্ট করে কে? এটা এই প্রশ্নের মিনিংটা একটু গোলমাল হয়ে গেছে, তো এটা কমেন্ট করো। যে কোনো রাজ্যে, মনে করো আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ডিস্ট্রিক্ট জাজগুলো নিযুক্ত হয় সেটা কে নিযুক্ত করে? তো সেটা করে সেখানকার গভর্নর। ঠিক আছে, অপশন এ হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট চলে আসি 8 নম্বর প্রশ্নে।
ভারতীয় সংবিধানের কোন তালিকায় কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করেছে? তো ভারতীয় সংবিধানের কোন তালিকায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করেছে? তো এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি, 7th শিডিউল। অপশন ডি হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট, সকল নাগরিকের কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতা ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে নিশ্চিত করা হয়েছে? তোমাদের বারবার বলে রাখি, ওয়েস্ট বেঙ্গল পিএসসিতে আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35-এর মধ্যে প্রচুর প্রশ্ন আসে। তো এই প্রশ্নটাও সেই জন্য তোমাদের জন্য রেখেছি। তো কমেন্ট করো যে সকল নাগরিকের কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতা ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে নিশ্চিত করা হয়েছে? তো এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি, আর্টিকেল 19-এ তার কথা বলা হয়েছে। চলে আসি 10 নম্বর প্রশ্নে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক তারিখ এবং বছর চিহ্নিত করো। কোন তারিখে কোন বছরে ভারতীয় সংবিধান আরোপিত বা কার্যকরী হয়েছিল? তো ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল কোন তারিখে কত সালে? তো এটা তোমরা সবাই অ্যান্সার করতে পারছো, একদম ঠিক। তো ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। তাহলে এখানে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। চলে আসি 11 নম্বর প্রশ্নে। এটাও তোমার যত সম্ভব WBCS প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। পিসিএ এর মূল শব্দ বোঝাও বা ফুল ফর্ম কী? পিসিএ এর ফুল ফর্ম কী? তো তাড়াতাড়ি কমেন্ট করো এটা। তো পিসিএ এর ফুল ফর্ম হচ্ছে প্রম্পট কারেক্টিভ অ্যাকশন। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 12 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তো এটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কেবলমাত্র নিহিত আছে কার কাছে? তো ভারতের সুপ্রিম কোর্টে যে যতগুলো জাজ আছে, ঠিক আছে, তো তাদের সংখ্যা বাড়ানো সেই ক্ষমতাটা কার হাতে আছে? তো এখানে 3টে অপশন দিয়েছি, 4 নম্বর অপশন নেই। তো এই 3টে অপশনের মধ্যেই তোমাদের অ্যান্সার হবে। তো তাড়াতাড়ি কমেন্ট করো। তো এখানে এটা অ্যান্সার হচ্ছে পার্লামেন্ট, মানে হচ্ছে সংসদের হাতে সেই ক্ষমতাটা আছে। অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার। চলে আসি 13 নম্বর প্রশ্নে। তো 13 নম্বর প্রশ্ন দেখো, ভারতবর্ষে ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার একটি কি? কোন অধিকারের কথা এটা মধ্যে পড়ছে? তো কমেন্ট করো। এই প্রশ্নটা একটু কনফিউজিং প্রশ্ন, তাও তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ভারতবর্ষে ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার এটা একটি হচ্ছে বৈধ বা আইনি অধিকার। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। 14 নম্বর প্রশ্ন, পার্লামেন্টে তার সম্মতি ছাড়া, কার হবে এটা? তো পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না? তো 14 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও তাড়াতাড়ি। পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পাস করা যায় না? তো এটার অ্যান্সার হচ্ছে অপশন সি, ভারতের রাষ্ট্রপতি। ঠিক আছে, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। নেক্সট, নিম্নলিখিত করগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকারের এরিয়াভুক্ত? মানে হচ্ছে এগুলোর মধ্যে কোনটা সেন্ট্রাল ট্যাক্স? দেখো, বৃত্তি ট্যাক্স এটা হচ্ছে গভর্নমেন্ট, মানে স্টেট গভর্নমেন্ট। ভূমি রাজস্ব আমরা যে খাজানা দিই সেটাও হচ্ছে তোমার স্টেট গভর্নমেন্ট। মদের উপর যে ট্যাক্স লাগে সেটাও কিন্তু স্টেট গভর্নমেন্ট। তাহলে বাকি রইল কোনটা? কর্পোরেশন ট্যাক্স। তো এইটি পড়ছে সেন্ট্রাল ট্যাক্সের মধ্যে। নেক্সট, খুব ইম্পর্টেন্ট, ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতবর্ষকে বা ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কত নম্বর আর্টিকেলে? তো এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশন এ, 1 নম্বর ধারায়, মানে হচ্ছে 1 নম্বর আর্টিকেলে যে ভারতের নাম ও ভূখণ্ডের কথা বলা হয়েছে। তো তোমাদের বলে রাখি, যারা আইসিডিএস সুপারভাইজার বা যে কোনো এক্সাম দেবে, পিএসসি যদি পরীক্ষা দিয়ে থাকো, তো মিনিমাম 4 থেকে 5টা তোমার ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে প্রশ্ন থাকে। ঠিক আছে, সব পরীক্ষাতেই থাকে, দেখবে আইসিডিএসও থাকবে, ক্লার্কশিপও থাকবে, মিসলেনিয়াসে তো আরও বেশি থাকবে, ডাব্লিউবিসিতে তো 25টা থাকেই থাকে। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন চলে আসি। এইটা হচ্ছে সব পরীক্ষায় আসা প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো, ওয়েস্ট বেঙ্গল তোমার পিএসসি বলো, ডাব্লিউবিসিএস বলো, মিসলেনিয়াস বলো, যে কোনো এক্সাম দেবে, এনটিপিসি, সেখানেও এই প্রশ্নটা এসছে। তো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? তো তাড়াতাড়ি কমেন্ট করো। এটা আমি সবার কাছে রাইট অ্যান্সার চাই, কারণ এটা আমি তোমাদের বহুবার পড়িয়েছি। তো অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে আর্টিকেল 17-তে, 17 নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে। খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু। ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা দান করা হয়েছে? এটা বলো। 18 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও। তো এটি অ্যান্সার হচ্ছে আর্টিকেল 12। তো তোমাদের বারবার বলছি, আর্টিকেল 12 থেকে 35 পর্যন্ত কিন্তু লাইন বাই লাইন পড়বে। অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট চলে আসি 19 নম্বর প্রশ্নে, ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্বের সম্বন্ধে বলা আছে? অংশ মানে হচ্ছে কোন পার্ট? ঠিক আছে, ভারতীয় সংবিধানের কোন পার্টে নাগরিকত্বের কথা বা সিটিজেনশিপের কথা বলা হয়েছে? তো এটির অ্যান্সার হবে 19 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশন
2 নম্বর অংশে মানে পার্ট 2-তে, ঠিক আছে। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন ধারায়, এই প্রশ্নটা একবার রিপিট হয়ে গেছে, তো এটা অ্যান্সার হচ্ছে 1 নম্বর ধারায়, যে ভারত নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে। তো এটা একবার রিপিট হয়ে গেছে, তো এটা অ্যান্সার দেওয়ার দরকার নেই। নেক্সট 21 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও। ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে কিছু সীমাবদ্ধতার মধ্যে প্রত্যেক ধর্মীয় সত্তার ধর্মীয় এবং সমাজসেবামূলক কাজের জন্য প্রতিষ্ঠান গড়ে তোলা এবং পরিচালনা করার অধিকার থাকবে? তো এটা কোন আর্টিকেলে বলা হয়েছে? এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটার অ্যান্সার হচ্ছে অপশন সি, 26 নম্বর ধারায় বলা হয়েছে। অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার। নেক্সট সেম প্রশ্ন, সেম টাইপের প্রশ্ন, আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35-এর মধ্যে কমেন্ট করবে। ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রীয় অর্থানুকূলে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়ে থাকে সেখানে কোনো ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না? ঠিক আছে, তো এটা কোন আর্টিকেলে বলা হয়েছে? তো 22 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও। তো এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, পিএসসির পরীক্ষায় এসেছে। তো 22 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশন ডি, 28 নম্বর ধারা বা 28 নম্বর আর্টিকেলে এই কথাটি বলা হয়েছে। নেক্সট 23 নম্বর, খুব ইজি একটা প্রশ্ন, বারবার প্রশ্নটা রিপিট হয়। ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থার কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে? মানে এখানে সিম্পল ভাষায় যদি বলা হয়, গ্রামীণ পঞ্চায়েতের কোন আর্টিকেলে এটা বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত সম্বন্ধে? তো 23 নম্বর প্রশ্ন, তোমরা সবাই একদম ঠিক অ্যান্সার দিচ্ছ, দু একজন এখনও ভুল করছো। তো এটা হচ্ছে আর্টিকেল 40, 40 নম্বর ধারায়। এই প্রশ্নটাও বারবার আসে যে কোন আর্টিকেলে সিভিল কোডের কথা বলা হয়েছে? সিভিল কোড প্রণয়নের কথা সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? তো 24 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও। ভারতীয় সংবিধানের কোন ধারায় একটি সিভিল কোডের প্রণয়নের কথা বলা হয়েছে? তো এটা হচ্ছে আর্টিকেল 44। তাহলে আর্টিকেল 40-তে বলা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, আর্টিকেল 44-এ বলা হচ্ছে সিভিল কোড, আর্টিকেল 17-এ বলা হচ্ছে, 17-এ কী বলা হচ্ছে? অস্পৃশ্যতা দূরীকরণ। এই তিনটে খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে, বিশেষ করে আইসিডিএস যারা দেবে। নেক্সট, এটা ইন্ডিয়ান ইকোনমিক্স বা তোমার জনসংখ্যা রিলেটেড, এটা বলো, পিএসসি পরীক্ষায় এসেছে, ডাব্লিউবিসিএসে প্রায় 5-6 বার রিপিট হয়েছে। 1911 সাল থেকে 1921 সালের মধ্যে পশ্চিমবঙ্গে জনসংখ্যার বৃদ্ধির হার ছিল কত? 1911 সাল থেকে 1921 সালে পশ্চিমবঙ্গে জনসংখ্যার বৃদ্ধির হার কত ছিল? এটা পশ্চিমবঙ্গ হবে না, এটা হবে ভারতবর্ষের জনসংখ্যার বৃদ্ধির হার কত ছিল। তো এটা একটু মিস্টেক হয়ে গেছে। তো 1911 সাল থেকে 1921 সালের মধ্যে ভারতবর্ষের জনসংখ্যার বৃদ্ধির হার কত ছিল? তো 25 নম্বর প্রশ্ন, এটা হার ছিল -2.91%, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 1911 সাল থেকে 21 সালের মধ্যে জনসংখ্যার হ্রাস হয়েছিল, বৃদ্ধি হয়নি, -2.91%। নেক্সট 26 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে বার্ষিক পরিকল্পনা, ঠিক আছে, বার্ষিক পরিকল্পনা যেটা 5 ইয়ার্স প্ল্যান্স ছিল, আশা করি সবাই শুনেছো 5 ইয়ার্স প্ল্যান্স, সেই 5 ইয়ার্স প্ল্যান্সের মাঝখানে একবার তোমার বার্ষিক পরিকল্পনা হয়েছিল, ঠিক আছে। তো এটা কোন সাল থেকে কোন সাল পর্যন্ত হয়েছিল? তো এটি হয়েছিল 1966 সাল থেকে 1969 সাল, কয়েকদিন আগেই তোমাদের আমি এটা পড়েছিলাম। তো 26 নম্বর প্রশ্ন কমপ্লিট। এবার আমরা চলে যাব 27 নম্বর প্রশ্নে। এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয় কত সালে বা কত সালে এটা স্থাপন হয়েছিল, এস্টাবলিশ হয়েছিল কত সালে? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল মানে হচ্ছে এনডিসি, এটাকে বলা হয়। তো এটি হয় 1952 সালে, অপশন সি, একদম সবাই ঠিক অ্যান্সার দিচ্ছ। এবার এই প্রশ্নটা একটু কঠিন লাগতে পারে, এটা একটু গ্র্যাজুয়েশন লেভেলের প্রশ্ন। তো লোকসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটির সদস্য সংখ্যা কত? লোকসভার বলেছে, লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সংখ্যা কত, সদস্য সংখ্যা কত? তো এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশন সি, 15টা। এটা মুখস্থ করে নেবে, ঠিক আছে। নেক্সট চলে আসি ভারতবর্ষের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকেও তোমাদের প্রশ্ন দিয়ে গেছি, কারণ তোমাদের আসলে এখান থেকে আসবে, খুব ইজি টাইপের প্রশ্ন আসবে, ঠিক আছে। তো ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ছিল কোন মডেলের উপর নির্ভরশীল? তো 29 নম্বর প্রশ্ন, এটার অ্যান্সার একটু জেনে রাখবে, এটা হচ্ছে মহলানবিশ তত্ত্ব নির্ভর। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার, মহলানবিশ তত্ত্ব নির্ভর, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। চলে আসি 30 নম্বর প্রশ্নে, এটা একটু কঠিন হয়ে যাচ্ছে। তো ভারতীয় সংবিধানে নিম্নলিখিত কোন ধারায় সাহায্যের অনুদানের ব্যবস্থা আছে? তো এটা মনে রাখবে, এটা হচ্ছে আর্টিকেল 275 এবং আর্টিকেল 282, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এই দুটো একটু নতুন প্রশ্ন, এই প্রশ্নটা তোমরা সবাই পারবে। ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক হলেন কে? এটা আশা করি সবাইকে আমি চাই যেন সঠিক অ্যান্সার দাও। ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক হলেন কে? এই দুটো অপশনের মধ্যে তোমাদের কনফিউজ হয়, তো কোনটা অ্যান্সার হবে কমেন্ট করো, বি না সি, তাড়াতাড়ি কমেন্ট করো। 31 নম্বর
তো 50% হয়ে যাচ্ছে তোমাদের। তো এটির অ্যান্সার হচ্ছে ভারতের রাষ্ট্রপতি হচ্ছে প্রথম নাগরিক। অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার। ভারতের রেপো রেট বা রেপো হার যেটাকে বলা হয়, রেপো রেট ঘোষণা করেন কে? ভারতের রেপো রেট ঘোষণা করেন কে? খুব ইজি এবং প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। তো এটি অ্যান্সার হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। পার্লামেন্টে অর্থ বিল অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি অপরিহার্য নয়? তো পিএসসি পরীক্ষায় 9 দিয়ে প্রশ্ন আসে। তো প্রশ্নটা লাস্ট পর্যন্ত পড়লে এবার অ্যান্সার করো যে পার্লামেন্টে মানি বিল যদি পাস করানোর জন্য এদের মধ্যে কে না থাকলেও চলবে। তো একটু ভালোভাবে অপশনগুলো দেখো এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অর্থমন্ত্রীর অনুমোদন। ঠিক আছে, অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার। রাজ্যসভার চেয়ারম্যান হলেন কে? রাজ্যসভার চেয়ারম্যান হলেন কে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো মনে রাখবে রাজ্যসভা যিনি চেয়ারম্যান হন তিনি বর্তমান ভারতের উপরাষ্ট্রপতি যিনি থাকেন তিনি সবসময় রাজ্যসভার চেয়ারম্যান হয়ে থাকেন। তাহলে 34-এর অ্যান্সার কী হচ্ছে? অপশন সি। নেক্সট চলে আসি 35। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? দুটো প্রশ্ন আসে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠা হয়েছিল কত সালে এবং এটা তোমার ন্যাশনালাইজড হয়েছিল কত সালে বা জাতীয়করণ হয়েছিল কত সালে। তো আমি দুটোই বলে দিচ্ছি, মনে রাখো যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা প্রতিষ্ঠা হয়েছিল 1935 সালে এবং এর সাথে মনে রাখবে 1949 সালে এটি ন্যাশনালাইজড বা জাতীয়করণ হয়েছিল 1949 সালে। তো এটাও মনে রাখবে। সংবিধানের কোন সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়? কোন অ্যামেন্ডমেন্ট সংশোধন মনে হচ্ছে কোন অ্যামেন্ডমেন্টে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়? তো এটা তোমাদের বারবার পড়েছি, এটা তোমাদের ভুল হওয়া উচিত না। তো 36 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 73 অ্যামেন্ডমেন্ট বা 73তম সংবিধান সংশোধনের পর। এবার দেখো এই প্রশ্নের একটু ট্রিকি প্রশ্ন, তো ভালোভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। অর্থ কমিশন গঠিত হয় একজন সভাপতি ও কতজন সদস্য নিয়ে? তাড়াতাড়ি অ্যান্সার করো। তো এখানে আমি একটা বলে রাখি, যারা যারা 5 জন সদস্য কমেন্ট করছো তারা সবাই ভুল। ঠিক আছে, কারণ কি অর্থ কমিশন গঠিত হয় টোটাল 5 জনকে নিয়ে, কিন্তু এই 5 জনের মধ্যে একজন তিনি হচ্ছেন সভাপতি। তাহলে এখানে বলে দিয়েছে দেখো একজন সভাপতি আগে থেকেই বলা আছে, তাহলে আর কতজন লোকের দরকার? আর 4 জন সদস্যের দরকার। তাহলে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। তাহলে কোশ্চেন কেমনভাবে আসতে পারে তোমরা বুঝতে পারছো। 5 জন আমরা সবাই জানি, কিন্তু তার মধ্যে যে সভাপতিও থাকে সেটা অনেক কম জনই জানে। তো এটা মনে রাখবে যে অর্থ কমিশন গঠিত হয় টোটাল 5 জন মেম্বার মিলে, তো তার মধ্যে একজন সভাপতি এবং 4 জন সদস্য থাকে। ঠিক আছে, তাহলে অপশন এ হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট চলে আসি 38 নম্বর প্রশ্নে। নিম্নলিখিত অফিসগুলির মধ্যে কোন অফিসের ব্যবস্থা ভারতীয় সংবিধানে রাখা হয়নি? তো অপশানগুলো দেখো, এটা তোমরা সবাই পারবে। তো এটির অ্যান্সার হচ্ছে 38 নম্বর প্রশ্ন, এটাও বারবার রিপিট হয়। তো ডেপুটি প্রাইম মিনিস্টারের কোনো পোস্ট নেই সংবিধানে। ঠিক আছে, তো অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার। এইটা কমেন্ট করো, ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল কবে? তো কিছুক্ষণ আগেই বলেছিলাম কার্যকরী হয়েছিল কবে? 26শে জানুয়ারি 1950। কিন্তু ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল কবে? তো সবাই একদম ঠিক অ্যান্সার। তো এটা গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে। তাহলে 26শে নভেম্বর 1949-এ গৃহীত এবং 26শে জানুয়ারি 1950-এ তোমার কী হয়েছিল? এটা কার্যকরী হয়েছিল ভারতীয় সংবিধান। চলে আসছি 40 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধানের ক্ষমতা বিন্যাসে শিক্ষা অন্তর্ভুক্ত কোন তালিকায়? তো আমরা যে শিক্ষা প্রাপ্ত করি তো এটা কোন তালিকায় আছে? তো এটা মনে রাখবে যৌথ তালিকায়, মানে হচ্ছে কেন্দ্রীয় তালিকা প্লাস রাজ্য তালিকা মিলে যৌথ তালিকা হয়। ঠিক আছে, তো অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট চলে আসি, কারণ দেখবে তোমাদের অনেকজনা সিবিএসসি বোর্ডেও পড়ো, অনেকজনা ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও পড়ো, তো দুটোই কিন্তু আলাদা আলাদা, একটা সেন্ট্রালের একটা স্টেটের, তাহলে মিক্স হয়ে কী হচ্ছে? যৌথ তালিকা। এবার এটা তোমার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আগের দিন পড়িয়েছিলাম। 1969 সালে কয়টি বেসরকারি বাণিজ্য ব্যাংক গ্রহণ করা হয়েছিল? আগের দিন বলেছিলাম যে কত সালে সেটা হয়েছিল, সেটা আজকে আমার কোশ্চেন হয়ে গেছে। 1969 সালে হয়েছিল। কতগুলি ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল? তো এটা মনে রাখবে যে 14টি ব্যাংকে জাতীয়করণ বা ন্যাশনালাইজড করা হয়েছিল। এবার চলে আসি 42 নম্বর প্রশ্নে। 42 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, যে একজন রাজ্যসভা সদস্যের পদের থাকার মেয়াদ কত? তো কত বছরের জন্য রাজ্যসভার মেম্বাররা ইলেক্ট হয়? রাজ্যসভা, লোকসভা, তোমরা এগুলো কিন্তু তোমরা একটু চোখ বুলিয়ে নেবে। তো মনে রাখবে রাজ্যসভায় 5 বছরে হয়, কিন্তু লোকসভায় 5 বছরের জন্য হয় এবং রাজ্যসভায় হয় 6 বছরের জন্য। ঠিক আছে, রাজ্যসভায় 6 বছর, লোকসভায় 5 বছর। নেক্সট, রাজ্যের আইনসভার উপরে কক্ষটির নাম কি? রাজ্যের, এটা আগে পড়েছি সবাই পারবে।
তো রাজ্যের আইনসভার উপরের কক্ষ হচ্ছে বিধান পরিষদ, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট 44, নাবার্ড ব্যাংক প্রতিষ্ঠানটির সাথে জড়িত কোনটি? তো নাবার্ড ব্যাংক এটির সাথে জড়িত হচ্ছে গ্রামের উন্নয়ন, এটা ঠিক আছে, কৃষি লোনের ক্ষেত্রে সাথে সম্পর্কিত, ঠিক আছে। তো অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার। ভারতে এক্সিম ব্যাংক কাজ করে কোনটির সাথে? তো নাবার্ড ব্যাংক তো পড়ে নিলাম, এক্সিম ব্যাংক, তো এক্সিম ব্যাংক এটি করে ভারতে আমদানি রপ্তানির জন্য, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট প্রথম প্রশ্ন দেখো, ইন্ডিয়ান কোশ্চেনের খুব ইজি একটা প্রশ্ন, এটা ইন্ডিয়ান ইকোনমিক্স থেকে। তো ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কত সালে? তো 5 ইয়ার্স প্ল্যানস প্রথম কোন সালে শুরু হয়েছিল? কমেন্ট করো। তো এটি হচ্ছে 1951 সালে, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট চলে আসি 47, গণপরিষদের সভাপতি কে ছিলেন? মনে হচ্ছে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি, কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির সভাপতি কে ছিলেন? তো এখানে এটার অ্যান্সার হচ্ছে একদম ঠিক, অপশন সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের 1 টাকার কাগজি মুদ্রায় যোগান দেয় কে? তো এটা তোমাদের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, কমেন্ট করো। 1 টাকার কাগজি মুদ্রায় যোগান দেয়, তো এটার অ্যান্সার হচ্ছে অপশন এ, ভারত সরকারের অর্থ মন্ত্রক, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। চলে আসি 49 নম্বর প্রশ্নে, নিচের কোনটি সংবিধানের মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত নয়? 9 পর্যন্ত পড়বে, ঠিক আছে। তো দেখো, সাম্যের অধিকার এটি হচ্ছে একটা মৌলিক অধিকার, স্বাধীনতার অধিকার এটিও হচ্ছে একটি মৌলিক অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার এটিও হচ্ছে একটি মৌলিক অধিকার, কিন্তু দেখো যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকার এটা কিন্তু কোনো মৌলিক অধিকার নয়। তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। 50 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার কে? ভারতীয় সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার কে? তো কমেন্ট করো 50 নম্বর প্রশ্ন। তো ভারতীয় সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার হচ্ছেন সুপ্রিম কোর্ট, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। ভারতীয়, এইটা খুব ইজি প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসছে বলে আমি তোমাদের জন্য প্রশ্নটা নিয়েছি। ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন কে? ভারতীয় যে সেনাবাহিনী আছেন তাদের সুপ্রিম কমান্ডার হলেন কে? তো 51 নম্বর এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে ভারতের রাষ্ট্রপতি, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। চলে আসি 52 নম্বর প্রশ্নে, এটা WBCS এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। 52 নম্বর প্রশ্নটা, ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা হলো কোনটি? হবে এটার অ্যান্সার যুক্তরাষ্ট্রীয়, একরাষ্ট্রীয়, আধা সামন্ততান্ত্রিক, কোনোটি নয়। তো এটার অ্যান্সার আমি বলে দিচ্ছি, ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় বা ফেডারেল, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 53 নম্বর এবং 54 নম্বর লাস্ট দুটো প্রশ্ন রয়ে গেছে। ড্রাফটিং কমিটির প্রথম সভাপতি কে ছিলেন বা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এটা তোমরা সবাই পারবে, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তো ড্রাফটিং কমিটির সভাপতি ছিলেন ডক্টর BR আম্বেদকর, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এবং লাস্ট প্রশ্ন, কত বছরের নিচে কারখানায় শিশু শ্রমিক নিয়োগে ভারতবর্ষে আইনত নিষিদ্ধ? মানে কত বছরের নিচে শিশু শ্রমিক নেওয়া যাবে না? তো মিনিমাম এজ হচ্ছে 14 বছর, 14 বছরের নিচে কাউকে নিলেই তাদের জেল এবং জরিমানা। তো টোটাল 54 কোশ্চেন ছিল। তাড়াতাড়ি কমেন্ট করো কত পেয়েছো, তো আমি একটু তোমাদের কমেন্টগুলো দেখতে চাই, তাড়াতাড়ি কমেন্ট করো। এবং কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়েছে কি না, ইজি হয়েছে কি না একটু কমেন্ট করে জানাও কেমন লাগলো কোশ্চেন পেপারটা। 35, 42, 47, তো 50+ কেউ আছো নাকি একটু কমেন্ট করবে, সত্যি করে জেনুইনভাবে কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে। তো আমি সবার কমেন্ট দেখছি। 32, দেখো মিনিমাম আমি বলে রাখি, আগের দিন তোমরা একজন কোশ্চেন করেছিলে যে কত পার্সেন্ট পেলে এই মক টেস্টগুলোর যে তোমরা যে বুঝবে যে তোমাদের প্রিপারেশন ভালো আছে। তো আমি বলবো যে যতগুলো কোশ্চেন থাকে তার 50% তুমি যদি সঠিক অ্যান্সার করে থাকো, আমি বলবো তোমার মোটামুটি তোমার প্রিপারেশন ভালো। কিন্তু তুমি 50% মানে সেই প্রথম দিনেও 50% পাচ্ছ, আজকেও যদি 50% পাচ্ছ, তাহলে কিন্তু হবে না। তোমাকে কিন্তু প্রতিদিন একটু একটু করে ইনক্রিজ করতে হবে। দেখবে অনেকজন কমেন্ট করে যে প্রথম দিকে তাদের 40 কাছাকাছি ছিল, এখন তারা 50-র কাছাকাছি চলে এসছে। বা অনেকজন প্রথম দিকে দেখবে 25-26 পেতো, সে এখন 40-45 এরকম মার্কস পাচ্ছে, কারণ সে প্রচুর পড়ছে, ঠিক আছে। আমি তো পড়াচ্ছি, তার সাথেও তাই নিজেও পড়ছে, তো তোমাদেরও সেরকমভাবে পড়তে হবে। তো আশা করি আজ এই ভিডিওটি ভালো লেগেছে। অ্যান্ড আবার মনে করে কাল রাত 8টার সময় অনলাইন চলে আসবে, মক টেস্ট হয়ে যাবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর কামিং।